আমাদের প্রত্যাশা না থাকা সত্ত্বেও অথবা আমরা চাইনি কিন্তু এমন কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনগুলো আমাদেরকে বলতে গেলে হতাশ করেছে, দুঃখিত করেছে। এমনই একটা পরিবর্তন হলো যে শিক্ষকের প্রতি ছাত্রদের আচরণ। এই জিনিসটা আমরা দেখেছি। আমরা দেখেছি প্রকাশ্যে শিক্ষককে গালাগালি করা, শিক্ষককে ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া, শিক্ষককে পদত্যাগ করার জন্য তাকে অবরুদ্ধ করে রাখা। আমরা এরকম অনেক দৃশ্য দেখেছি। অভিযোগটা কি? অভিযোগ হলো সেই শিক্ষক স্বৈরাচারের দোসর ছিলেন। স্বৈরাচারের দোসর তারা কবে থেকে ছিলেন? মানে স্বৈরাচার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই সময়ে তারা স্বৈরাচারের কথা অনুযায়ী চলেছেন, অথবা স্বৈরাচারের যে সমস্ত নিয়ম কানুন আদেশ সেগুলো পালন করেছেন, অথবা স্বৈরাচারের সমর্থক যে ছাত্র সংগঠন তাদেরকে তারা আশকারা দিয়েছেন। অভিযোগগুলো অবশ্যই একদম ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু সেই অভিযোগের বিচার কি ছাত্ররা করতে পারে? অথবা যে ছাত্ররা তাদেরকে বিচার করছিল তাদের কি অবস্থান ছিল স্বৈরাচারের আমলে? সেই 17 বছরে তারা কে কতটা বিপ্লবী ছিল? তাদের কার কতটা বিপ্লবী ভূমিকায় তাদেরকে দেখা গেছে? দু একজন লোক বিচ্ছিন্নভাবে হয়তো ঘটনা ঘটিয়েছে, বিপ্লব করেছে, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। যারা করেছে তারাই কি এখন এইগুলি করছে? না, তাও করেনি। আমি ওই যে ছাত্র সংগঠনের কথা বলি, ছাত্রলীগের সেই দৌর্দণ্ড প্রতাপে তারা যে অত্যাচার মানুষের উপর করেছিল, স্টুডেন্টদের উপর করেছিল, তার প্রতিবাদ কেউ করে থাকলে কিন্তু ছাত্র দলের ছেলে মেয়েরা বেশি করেছে, কারণ তারা সংগঠিত ছিল। আর পরবর্তী সময়ে যারা এই সমস্ত করেছে তাদের ম্যাক্সিমাম কিন্তু গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে ছিল, তারা তো প্রতিবাদ করেনি। এখন তারা তাদের সেই গুপ্তভাবে ছাত্রলীগের পারপাস সার্ভ করা যদি অন্যায় না হয়, তাহলে ওই সময়ে যারা টিচার ছিলেন তাদের কর্মকাণ্ড অন্যায় ছিল? আমি বলবো দুটোই অন্যায়। তাহলে যদি আগেরদের বিচার, ছাত্রদের ওই গুপ্ত ছাত্রদের বিচার না হয়, তাহলে এদের বিচার ওরাই কিভাবে দাবি করে? অন্য কেউ দাবি করতে পারে, এবং দাবি অবশ্যই করা যেতে পারে। আমি এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কেউ অন্যায় করলে তার বিচার হবে না কেন, কিন্তু সেই বিচারের ভার কি ছাত্ররা নেবে নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নেবে? কোনো একটা শিক্ষক সে স্বৈরাচারের দোষর ছিল, আমি ধরে নিলাম ঠিক আছে, সে অন্যায় করেছে, এটাও ঠিক আছে, কিন্তু তার বিচারটা কে করবে? যে ছাত্র যদি তার বিচার করতে তার প্রতি আপনি দায়িত্বটা দিয়ে দেন, তাহলে সারা দেশে কি অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে? সেই পরিস্থিতিরই তৈরি হয়েছে, আমরা তারই নমুনা দেখছি। আমরা দেখলাম যে শনিবার দিন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, তিনি একটা ভর্তি পরীক্ষার দায়িত্বে ছিলেন। সেখানে থাকার পর সেখান থেকে তাকে সেই চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আছে চাকসু, তার 4 জন নেতা ওই শিক্ষককে ধরে টেনে হিঁচিয়ে নিয়ে গেছে প্রক্টর অফিসে। ছাত্র সংসদের যারা কর্মকর্তা আছেন তাদের কি এইটা দায়িত্ব যে একজন শিক্ষককে টেনে হিঁচিয়ে নিয়ে যেতে হবে? এই শিক্ষক কি পালিয়ে গেছে? যদি পালিয়ে যায়, যদি পলাতক হয়ে থাকে, তাহলে ওনাকে পরীক্ষার গ্রহণের দায়িত্বটা কি করে উনি পালন করলেন? ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। কে দিয়েছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে। তো যদি আপনার আন্দোলন করতে হয়, আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা করেন, কিন্তু একজন শিক্ষকের গায়ে হাত দিয়ে, আমি একটা ছবি দেখলাম, তাকে পেছন দিয়ে জাপটে ধরে তাকে একটা গাড়িতে ওঠানো হচ্ছে, একটা ভিডিও দেখলাম। এরকম দৃশ্য কিন্তু আগে কখনো আমরা দেখিনি। আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এরকম দেখিনি ভাই। সেই সময়ে কিন্তু সরকারি ছাত্রদল যারা ছিল, যারা মানে সরকার সমর্থক রাজনৈতিক দলের যে সমস্ত ছাত্র সংগঠন ছিল, তারা অনেক অন্যায় করেছে, অনেক অপমান করেছে, মানুষের সঙ্গে তারা দুর্ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। কিন্তু এরকম দৃশ্য খুব কমই দেখা গেছে। এর আগে আমরা কি দেখলাম? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেখানকার যিনি রাকসুর যিনি আপনার সাধারণ সম্পাদক জিএস, তিনি 6 জন ডিনের পদত্যাগপত্র নিয়ে ঘুরছেন এবং তাদের পদত্যাগে বাধ্য করছেন এবং বলছেন যে এখনই পদত্যাগ করতে হবে, আপনাদের পদত্যাগপত্র আমি লিখে রেখেছি, আসেন এবং সাইন করেন এবং জমা দেন। ইন্টারেস্টিং হলো, ওই 6 জন ডিন কিন্তু, যারা ডিন পদে ছিলেন, তারা কিন্তু ওই পদে থাকতে চাননি। ওনাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পর তারা পদত্যাগ করবে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে নতুন ডিন নিয়োগের আগ পর্যন্ত আপনারা দায়িত্ব পালন করেন। না, সেই জিএস তাদেরকে তাও দেবে না, এখনই পদত্যাগ করতে হবে।
এবং তাদের রুমে যে দেখছে তারা নেয়, অতএব তাদেরকে সেই যে নিজে হাতে পদত্যাগপত্র লিখেছে, কারণ লিখেছে, লিখে বলছে আপনারা গেলে আসেন এবং সিগনেচার করেন, ফোন করতেছে। তো তাদের তো মেয়াদ এমনি শেষ, তারা তো চলেই যাচ্ছে। এখন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বলে পদত্যাগ করতে, তারা অবশ্যই করবে। এবং নতুন নির্বাচিত হলেও হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে, তার দায়িত্ব পালন করছিল। এই জন্য তাদের অনন্তকাল অপেক্ষা করতে হতো না। কিন্তু এই 2-3 দিন সেই জিএস সালাউদ্দিন আম্মারের সহ্য হলো না। এবং সহ্য না হোক, যদি না হয় উনি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলবেন আমাদের সহ্য হচ্ছে না, ওনাদের এখনই বাদ দেন। তো এটা কোন ধরনের আচরণ? এই আচরণগুলোকে আমরা এর আগে দেখেছি? এই আচরণগুলোকে আমরা নিয়মিতভাবে দেখতে চাই? তার আগে একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেখানেও ডাকসু নির্বাচিত সমাজ কল্যাণ সম্পাদক, যিনি সমাজসেবা সম্পাদক, তার কারবার। তিনি একজন শিক্ষককে পেছন দিয়ে জাপটে ধরেছেন। ওই শিক্ষক তার জ্যাকেট হুডি খুলে দৌড় দিয়েছেন, তার পেছনে পেছনে সেও দৌড়াচ্ছে। সেই যে গাড়িতে উঠেছে, সে গাড়ি ধরে লটকে আছে, তারপর সে গাড়ি চালিয়ে চলে গেছে। মানে তাকে তার ধরতেই হবে। কেন ধরতে? তার অপরাধ কি? তার অপরাধ হলো এই শিক্ষক স্বৈরাচারের দোষর, এবং আরো কয়েকজন স্বৈরাচারের দোষর শিক্ষকদের নিয়ে উনি মিটিং করছিলেন। এটা ছাত্ররা জানতে পেরেছে, অতএব তাদেরকে ধাওয়া করতে হবে। ভাই, উনি যদি স্বৈরাচারের দোষর হয়ে থাকেন এবং সেটা হওয়া যদি অপরাধ হয়ে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে মামলা করতে হবে। মামলা করবেন, সমস্যা নাই, বাট তার অপরাধের মামলা করবেন। এবং সেই মামলাটা আপনি করেন না, আপনি না করছে, আপনি মুক্ত মানুষ, করেন। অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে, মামলা করতে তো কোনো আপত্তি নাই, মামলা করেন, বিচার হবে তার। কিন্তু আপনি তার গায়ে হাত তুলবেন কেন? এটা আপনি পারেন কিনা? আপনার কাছে মনে হয়েছে তার এই অপরাধ আছে। দেখুন, অনেক সময় আমরা বলি না আইন নিজের হাতে তুলে নেবেন না। এটা কেন বলি? কারণ আমরা যা দেখি তা অনেক সময় সত্য না, দেখার বাইরেও কিছু থাকে। এখন আপনি দেখলেন যে একটা, আপনি ভাবলেন, আপনি যা দেখলেন তাদেরকে ভাবলেন যে এই লোকটা অপরাধ করেছে, অতএব তার শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাকে দেওয়া হয় নাই ভাই। এই কাজ আপনি করতে পারেন না। কিন্তু আমাদের এখানে সেই কাজটি হচ্ছে। শিক্ষকদের অনেক যাদের প্রতি আপত্তি, তাদের ক্লাস তারা বর্জন করছে, করতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমি তার ক্লাস করবো, আমার স্বাধীনতা। কিন্তু সে ক্লাসে আসলে তাকে আমি ঘাট ধরে বের করে দিব, এটা তো আমার স্বাধীনতার মধ্যে পড়ে না। সে যাতে ক্লাসে না আসতে পারে এই জন্য তাকে রাস্তাঘাটে দাঁড়াতে আমি হেনস্থা করবো, প্রহার করব, তাকে মারবো, কিল সাপোর্ট দিব, এটা তো আপনি পারেন না। একজন শিক্ষক, উনি ইউনিভার্সিটিতে একটা দায়িত্ব পালন করছেন, তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যে আপনি টেম্পোতে তুলে নিয়ে আপনি এক জায়গায় নিয়ে যাবেন, বিচার করবেন, তার মোবাইল ঘাটবেন, মোবাইল চেক করবেন, এটা আপনি কোন আইনে করেন? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার টিচার, এটাকে আপনি পারেন? আপনি ডাকসু হন, জাকসু হন, রাকসু হন, যে সুই হন না কেন, আপনি এটা কি আপনার ক্ষমতার মধ্যে পড়ে? আপনি আন্দোলন করেন সারাদিন, কোনো আপত্তি নেই, আপনি তার ক্লাস করেন না, আপনি ছাত্রদেরকে মোটিভেট করেন যে ওর ক্লাস আমরা করবো না, ওকে, নো প্রবলেম। আপনি যদি মনে করেন না তাদের হচ্ছে না, তাদেরকে আইনে আওতায় আনতে হবে, ওকে, আপনি যান, যে মামলা করেন, কোর্ট আছে, আদালত আছে, থানা আছে, যে মামলা করেন, এটাও কোনো আপত্তি নেই। আপনি তার গায়ে হাত দিবেন কেন? যে দেশে ছাত্র সমাজের এই তার চরিত্র হয়ে দাঁড়ায় এবং সে মনে করে গায়ে হাত দেওয়ার নৈতিক অধিকার তার আছে, এবং এরা কারা? এদের কাছ থেকে আমরা কি আশা করব? এরা সবাই দেখবেন আপনি ঘুরে ফিরে সবাই ছাত্র শিবির অথবা ছাত্র শিবির সমর্থিত লোকজন। জামাতে ইসলাম এমনি বলে থাকে তারা ইসলাম কায়েম করবে, ইসলামী শাসন কায়েম করবে, খুব ভালো। জামাত ইসলামের একটা সংগঠন হলো ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। তো তারাও এই কাজটাই করে, তারাও নিশ্চিতদেরকে এই শিক্ষাই দিয়েছে। বা ইসলামী শিক্ষার মধ্যে এটা পড়ে যে একজন ছাত্র তার উস্তাদের গায়ে হাত দিবে, ইসলামী শিক্ষার মধ্যে এটা আছে? তার মানে তারা আসলে ইসলাম পালন করছে না, তারা ইসলামের নাম নিয়ে অনইসলামিক কাজকর্ম করছে, তারা সভ্যতার নামে অসভ্যতা করছে। এইখান থেকে আপনারা আপনাদের ইয়াং জেনারেশনকে কি শিখাচ্ছেন? এই কথাটা আমাকে বলেন একবার। এবার এই নির্বাচনে, আসন্ন নির্বাচনে জামাত ইসলাম কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছে। জামাত ইসলাম বলে তারা সৎ লোকের শাসন কায়েম করতে চায়, এবং তাদের এই যে ভালো অবস্থানে থাকা, এই থাকাটা নিয়ে তারা কিন্তু নিজেরা খুব আত্মবিশ্বাসে বলিয়ান হচ্ছে। কেন? তারা ভাবছে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্র শিবির ছেলেমেয়েরা এত ভালো ভোট পাচ্ছে মানুষের কাছ থেকে, তো ভোট যারা দিচ্ছে তাদের মধ্যে তো মিনিমাম বিবেক আছে। তারা যখন এগুলো দেখছে, সেটা তাদের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করছে? অথবা তাদের যারা পিতামাতা আছে, যারা জাতীয় নির্বাচনে ভোট দিবে, তাদের মধ্যেই বা কি প্রতিক্রিয়া তৈরি করছে? জামাত ইসলামকে এই জিনিসগুলো ভাবেন, যে ছাত্র শিবির আজকে করছেন সে আগামীকালকে জামাত ইসলাম করবেন,
আপনারা কি এগুলি ভাবেন? সভ্যতা, ভদ্রতা, এটা মানুষের একটা শিক্ষা, এটা মানুষের একটা মানবিক বৈশিষ্ট্য। গরু ছাগল অথবা কোনো বন্য প্রাণী, তাদের মধ্যে সভ্যতা আশা করা যায় না। আমরা একমাত্র মানব সন্তানের মধ্যে সভ্যতা আশা করি, মানব সন্তানের মধ্যে ভদ্রতা আশা করি, এবং আশা করি যে তারা তাদের যারা গুরুজন আছে তাদেরকে সম্মান করবে। যদি সেই গুরুজন সম্মানের উপযুক্ত না হন, তবুও তার গায়ে হাত দেবেন না, কারণ দেশে প্রচলিত একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আপনি কারো গায়ে হাত দিতে পারেন না। এই মিনিমাম আইনটুকু, এই মিনিমাম রীতিনীতিটুকু, এই মিনিমাম মানবিক বৈশিষ্ট্য যাদের মধ্যে না থাকবে, যাদের মধ্যে অনুপস্থিত থাকবে, তাদের উপর আমরা ভরসা করব কিভাবে? প্রিয় দর্শক, এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা বললে হয় কি জানেন, আমাদেরই ছেলে মেয়েদের উপর ব্লেমটা আসে। তো আমাদের ছেলে মেয়েরাই তো আমাদের ভবিষ্যৎ। আমরা যদি ভবিষ্যৎকে এইভাবে দেখি, আমরা যদি ভবিষ্যতের এই মূল্যায়নটা আমাদের চোখে পড়ে, তাহলে আমাদের বেঁচে থাকা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।